দেখ, আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা দেখ, রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা থেকে ওই থমসন যে মডেলটা করে দিয়েছিল, যে পরমাণুটা প্লাম পুডিং মডেল যেটা বলেছিল, সেই প্লাম পুডিং মডেলটা যে ভুল সেটা ব্যাখ্যা করেছিল আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। সেখানে কি দেখা গিয়েছিল আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটাতে, যে একটা গোল্ডেন ফুয়েল মানে একটা সোনার পাতের উপরে যখন আলফা পার্টিকেলগুলো, মনে করে এরকম একটা গোল্ডেন ফুয়েল আছে, মানে সোনার পাত আছে, খুব পাতলা সোনার পাত, এই গোল্ডেন ফুয়েলটার উপরে যখন আলফা পার্টিকেলগুলো গিয়ে ধাক্কা করছে, এরকম ধরনের যদি একটা বিম অফ আলফা পার্টিকেলস হয়, বিম অফ আলফা পার্টিকেলস, এরকমভাবে আলফা পার্টিকেলসগুলো দিয়ে যদি ধাক্কা করে, তাহলে আলফা পার্টিকেলগুলো কী দেখা যাচ্ছিলো, ম্যাক্সিমাম আলফা পার্টিকেল যেমনভাবে যাওয়ার কথা একদম সোজা ডাইরেক্ট সেরকমভাবেই চলে যাচ্ছিলো। খুব কম আলফা পার্টিকেল কী হচ্ছিলো, ও যেদিকে যাওয়ার কথা তার থেকে একটু ওর অভিমুখটার পরিবর্তন ঘটাচ্ছিল, ডিরেকশনটা একটুকু চেঞ্জ হচ্ছিলো। আর একদম খুব কম আলফা পার্টিকেল ও যে পথে যাচ্ছিলো আবার কোনো কিছুতে একটা শক্ত কোনো কিছুতে ধাক্কা খেয়ে যেমন ফিরে আসে, এরকম ধরনের কোনো একটা শক্ত কিছুতে ধাক্কা খেয়ে ফিরে আসার মতন এরকম ধরনের নেচার দেখা যাচ্ছিল। তো এইটা হচ্ছে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের অবজারভেশন। ঠিক আছে, এই অবজারভেশনটার আমাদের সিলেবাসে যেটা আছে, এই অবজারভেশনটার কিছু ম্যাথামেটিক্যাল টার্ম, কিছু জিনিস আমাদেরকে এখানে ম্যাথামেটিক্যাল কিছু ইকুয়েশনস আমাদেরকে এখানে জানতে হবে। দেখ, মনে কর এই যে ঘটনাটা কি হচ্ছে, ঘটনাটা হচ্ছে যে একটা রাদারফোর্ড যেটা বললো কি, যে পরমাণুর বেশিরভাগ অংশটাই, বেশিরভাগ স্থান, ম্যাক্সিমাম প্লেসটা হচ্ছে পরমাণুর ফাঁকা। মানে এরকম যদি মনে করে একটা অ্যাটম ধরি, একটা যদি এটাকে যদি পুরো আমি একটা অ্যাটম ধরি, যদি আমি কনসিডার করি পুরোটা একটা অ্যাটম, এই পুরো স্পেসটা যতটা আমি ড্র করছি এটাকে যদি আমি একটা অ্যাটম বলি, মানে একদম বাইরের অরবিট সেলের যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা যতটা জায়গা জুড়ে আছে ওই পুরো স্পেসটাকে তো অ্যাটম বলবো। তো এই অ্যাটমটার 10⁵ অংশের এক অংশ, 10⁵ মানে কত শূন্য, 10-এর পিঠ 10, একের পিঠে 5টা শূন্য, একের পিঠে 5টা শূন্য মানে কত হাজার লক্ষ কোটি কী হয় রে, 1, 2, 3, 4, 5টা ছোটা হয়ে গেল, এটা 1, 2, 3 মানে 1 লাখ, তাই তো? তাহলে 1 লাখ ভাগের 1 ভাগ, এই পুরো অ্যাটমটার 1 লাখ ভাগের 1 ভাগ জুড়ে আছে কে, নিউক্লিয়াস, যেটা ওই ধনাত্মক অংশটা, এই ধনাত্মক অংশটা আছে, বুঝতে পারছিস তো? মানে তাহলে 99.9% প্রায় অ্যাটমটার ফাঁকা। তার জন্যে কি হচ্ছে, আমি এই নিউক্লিয়াসটা যখন ধাক্কা করছে আলফা পার্টিকেলটা, এই নিউক্লিয়াসটাই, তখন আলফা পার্টিকেলটাও ফিরে আসছে, বাউন্স ব্যাক করছে, মানে ধাক্কা খেয়ে পর ফিরে আসার মতন হচ্ছে। এটা খুব একটা সলিড এবং ধনাত্মক আধানযুক্ত অংশ, আর আলফা পার্টিকেলটা পজিটিভ চার্জ, তাই তো, 2He4। এই ঘটনাটা ঘটছে আলফা পার্টিকেলের ক্ষেত্রে। তো এইখানে ম্যাক্সিমাম আলফা পার্টিকেল যদি এই রাস্তাটা দিয়ে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে, কিন্তু যদি একটু কাছাকাছি যাচ্ছে তখন তো আলফা পার্টিকেলটা পজিটিভ, এটাও পজিটিভ। তাহলে ও কী করছে, এটা রিপালশন হওয়ার জন্য, স্থিরতরিত বিকর্ষণ বল কাজ করার জন্য এটা কী হচ্ছে, একটুকু অভিমুখটা সরে যাচ্ছে। কতটা অভিমুখ সরছে, ও যে রাস্তাটায় যাওয়ার কথা ছিল আর এখন যতটা সরেছে, এই দুটার মধ্যে যে কোনটা, এই কোনটা দিয়ে আমাকে পরিমাপ করতে হবে যে কতটাও সরেছে। এখন ঘটনা হচ্ছে এই জায়গাটাতে যেটা আমি ড্র করে রেখেছিলাম সেটা হচ্ছে যে এইটা একটা নিউক্লিয়াস ধরে নিচ্ছি, ধরো, ঠিক আছে? এই নিউক্লিয়াসের যে আলফা পার্টিকেলটা নিউক্লিয়াসের খুব কাছে আসার জন্যে আলফা পার্টিকেলটার অভিমুখ পরিবর্তন ঘটছে, এর উপরে কিন্তু যে আলফা পার্টিকেলটা যাচ্ছে সেই আলফা পার্টিকেলটা, এটা আলফা পার্টিকেল, ফ্লো অফ আলফা পার্টিকেল, এর উপরে যে আলফা পার্টিকেলটা আছে, মনে করো এটার উপরে আমি একটা আলফা পার্টিকেল ড্র করছি, এইখানে যদি একটা আলফা পার্টিকেল আছে, এই আলফা পার্টিকেলের কিন্তু কোনো অভিমুখ বদলাবে না, এ সোজা চলে যাবে, এইদিকে যদি যাই এ সোজা চলে যাবে। কিন্তু এই জায়গাটার থেকে আলফা পার্টিকেলটা কী হচ্ছে, একটু ডিফ্লেক্ট করতে আরম্ভ করছে। তাহলে যে জায়গাটার থেকে ও ডিফ্লেক্ট করতে আরম্ভ করছে, একটু থিটা কোনো একটা কোণে হোক, ও কী হবে, একটুকু ডিফ্লেক্ট করবে, ডিফ্লেক্ট করে মানে কি একটু অভিমুখ বদলাবে। তো এই কোণটাকে আমি থিটা ধরে নিচ্ছি, এবং যতটা অংশ জুড়ে এই নিউক্লিয়াসটার একটা রেঞ্জ জুড়ে, এই রেঞ্জটার মধ্যে যে আলফা পার্টিকেলগুলো আসবে সেই আলফা পার্টিকেলগুলো কিন্তু অভিমুখও বদলে দেবে। এই যতটা রেঞ্জ জুড়ে ও আলফা পার্টিকেলগুলোর অভিমুখটাকে ও বদলাবে, এই অংশটাকে, এই এইটাকে আমি ধরেছি বিয়েই ধরা হয় এটাকে, এই বিটাকে বলা হয় ইম্প্যাক্ট প্যারামিটার, এই বিটাকে বলা হয় ইম্প্যাক্ট প্যারামিটার, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন অফ ইম্প্যাক্ট প্যারামিটার। এটা তো সিলেবাসে নেই, জানানো দরকার থাকলে আমি পরে বলবো।
আপাতত এই ইম্প্যাক্ট প্যারামিটারের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কথা মনে রাখতে হবে। আরেকটা ঘটনা হচ্ছে যে এই যে আলফা পার্টিকেলগুলো যত মনে কর এটার কাছাকাছি যাবে, এই যত কাছাকাছি যাবে তত 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 আলফা পার্টিকেলগুলো ডিফ্লেকশন বেশি হবে, মানে ডিফ্লেকশন বেশি হবে মানে তত নাম্বারস অফ আলফা পার্টিকেল এদিকে সরবে। কিন্তু যেটা এটার উপরে যাবে সেটার কি ডিফ্লেকশন হবে? হবে না। আর যেটা আরও নিউক্লিয়াসের দিকে ক্লোজ আসবে তত বেশি কোণে ডিফ্লেকশন হবে, কোনটার পরিমাণটা তত বেশি হবে। তো আমি যদি ধরে নিই যে এন সংখ্যক আলফা পার্টিকেল, এন নাম্বারস অফ আলফা পার্টিকেল থিটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করছে, ধরে নিচ্ছি যে এন নাম্বারস অফ আলফা পার্টিকেল থিটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করছে, ঠিক আছে? তাহলে এন আর থিটার মধ্যে একটা ম্যাথামেটিক্যাল রিলেশন আছে। এই রিলেশনটা তোকে মনে রাখতে হবে, দ্যাট এন ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2। এটা ম্যাথামেটিক্যালি প্রুভ করা যায়, কিন্তু ম্যাথামেটিক্যাল ইকুয়েশন প্রুভটা অনেক বড়, প্রুভটা তো করার দরকার নেই, এই ফর্মটা শুধুমাত্র মনে রাখতে হবে, এটা কালিটা এটা মনে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে যেটা, যে এই আলফা পার্টিকেলটার এই যে ইম্প্যাক্ট প্যারামিটার অর্থাৎ বি, এই বি এর যে ইকুয়েশনটা আছে, বি এর ইকুয়েশনটা হচ্ছে জেডি স্কোয়ার কট থিটা বাই 2। এই ফর্মটাও কিন্তু মুখস্থ রাখতে হবে, বুঝলি? আমি ফর্মটা মুখস্থ রাখার একটা পদ্ধতি বলে দিচ্ছি, এপসাইলন নট হাফ এম ভি স্কোয়ার। এটা মুখস্থ রাখাটা কঠিন লয়, আমি বলে দিচ্ছি কোনটা কি। জেডি তো বুঝতে পারছিস, জেডটা হচ্ছে নাম্বার অফ প্রোটন অফ দ্য নিউক্লিয়াস, ইটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, 4 এপসাইলন নট তো বুঝতেই পারছিস, এমটা হচ্ছে মাস অফ আলফা পার্টিকেল, আর ভিটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য আলফা পার্টিকেল, আর থিটাটা হচ্ছে যে অ্যাঙ্গেলে ওর ডিফ্লেকশনটা হচ্ছে, ঠিক আছে? কোনো একটা পার্টিকুলার কোনো একটা যে অ্যাঙ্গেলে ওর ডিফ্লেকশনটা হচ্ছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে তোর থিটার ভ্যালু, ঠিক আছে? তো এখানে এটা মনে রাখার জন্য তুই এরকমভাবে করবি, দেখে এই আর নটটা কি, আর নটটা হচ্ছে আলফা পার্টিকেল, যে আলফা পার্টিকেলটা নিউক্লিয়াসের সোজা যাচ্ছে সেটা কি হবে। মনে করে এইখানে আলফা পার্টিকেলটা কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই কাইনেটিক এনার্জি নিয়ে যেতে 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 যত পজিটিভ চার্জটার দিকে যাবে, আলফা পার্টিকেলটা তো পজিটিভ, তাহলে কি হবে, ওর বেগটা তত সামনাসামনি যাবে, যত বেগটা তত কমবে। একটা সময় কি হয়ে যাবে, ওটা রেস্ট হয়ে যাবে, রেস্ট হয়ে পরে কি হয়ে যাবে, ওকে এ কী করবে, বিকর্ষণ করবে, উল্টো দিক ঠেলে দেবে। তাহলে আমি ধরে নিচ্ছি সব থেকে ক্লোজেস্ট অ্যাপ্রোচ, সব থেকে কাছে যতটা দূরত্ব যেতে পারবে সেটা হচ্ছে আর নট দূরত্ব। তাহলে এইখানে আলফা পার্টিকেল আর এই নিউক্লিয়াসের মধ্যে, মানে যত আলফা পার্টিকেলটা সামনের দিকে যাবে তত এই কাইনেটিক এনার্জিটা কমবে, আর আলফা পার্টিকেল আর নিউক্লিয়াসটার মধ্যে পোটেনশিয়াল এনার্জিটা তত বাড়বে নিশ্চয়ই। তাহলে আলটিমেটলি একটা সময় কি হবে, যখন ওটা স্থির হয়ে যাবে তখন এই কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তো কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা তো হাফ এম ভি স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা আমি জানি Q1 Q2 ডিভাইডেড বাই আর। তো পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটাকে আমি কী লিখবো বল, 1/4 এপসাইলন Q1 এর জায়গায় নিউক্লিয়াসের চার্জ, আর আলফা পার্টিকেলের জায়গায় 2e, আলফা পার্টিকেলের চার্জটা হচ্ছে দুটো প্রোটনের চার্জের সমান, ডিভাইডেড বাই ওদের সর্বনিম্ন দূরত্ব হচ্ছে আর নট, ঠিক আছে? তো এইখান থেকে যদি আমি আর নটের ভ্যালুটাকে আমি ক্যালকুলেট করি, তাহলে আর নটের ভ্যালুটা কত হবে দেখ, আর নটের ভ্যালুটা যেটা হবে সেটা হচ্ছে 2 জেডি স্কোয়ার ডিভাইডেড বাই 4 এপসাইলন নট ইন্টু হাফ এম ভি স্কোয়ার, এটা হবে যদি তুই ক্যালকুলেট করিস, ঠিক আছে? তাই এখান থেকে দেখ এইটা আর এইটার মধ্যে সিমিলারিটিস আছে। দেখ জেডি স্কোয়ার ডিভাইডেড বাই 4 এপসাইলন নট, এটাও জেডি স্কোয়ার ডিভাইডেড বাই 4 এপসাইলন নট, এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এখানেও হাফ এম ভি স্কোয়ার, এইখানে 2 আছে, আর এইখানে কি আছে, কট থিটা বাই 2। তাহলে ইম্প্যাক্ট প্যারামিটারের ইকুয়েশন আর এই ইকুয়েশন দুটোই কিন্তু সেম, অলমোস্ট সেম। তাহলে এই ইকুয়েশনটাকে মুখস্থ তুই যদি না রাখিস তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ এইখান থেকেই বের করছি এই ইকুয়েশনটা। তুই দেখ এখান থেকে আর নটটা বের কর, দেখ এটাই বেরোবে, 2 জেডি স্কোয়ার ডিভাইডেড বাই 4 এপসাইলন নট হচ্ছে নেই, 2 স্কোয়ার ডিভাইড বাই 4 এপসাইলন, আর নিচে হাফ এম ভি স্কোয়ারটা, নিচে হাফ এম ভি স্কোয়ার। তো এটা তো মুখস্থ রাখার প্রয়োজন নেই। আর এটা তো বুঝতে পারছি যে আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জিটা পুরোটাই পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হচ্ছে। তো আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, এটা যখন এই অবস্থানটায় আসছে তখন ওটা স্থির হয়ে যাচ্ছে, তাহলে কাইনেটিক এনার্জিটা কী হয়ে যাচ্ছে, পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তখন পোটেনশিয়াল এনার্জিটা বেড়ে যাচ্ছে। পোটেনশিয়াল এনার্জিটা আর যত সামনে যাচ্ছে তত আর নটের ভ্যালুটা কমছে, আর এর ভ্যালুটা কমছে, তত পোটেনশিয়াল এনার্জি বাড়ছে, বাড়তে বাড়তে একটা সময় কাইনেটিক এনার্জি পুরোটাই কী হয়ে যাচ্ছে, পোটেনশিয়াল এনার্জিতে পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইটা হচ্ছে এক্সপ্রেশন, বোঝা গেছে তো?
একটা শুধুমাত্র এই নোটসটা লিখে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট নোটটা আমি লিখে দিচ্ছি। দেখ শুন, এই যে n প্রপোর্শনাল টু 1/sin⁴ θ/2 লিখছি না, এই রিলেশনটা যদি একটা গ্রাফ প্লট করি, এই গ্রাফটা এরকম হবে, বুঝলি? দেখতেই পাচ্ছি দুটো ইনভার্সলি। তো এখানে যদি গ্রাফটা প্লট করি, মোটামুটি গ্রাফিক্যাল নেচারটা এরকম ধরনের হয়, এরকম ধরনের। এই গ্রাফটা ড্র করবি, এই গ্রাফিক্যাল নেচারটা এরকম ধরনের হয়। এই অংশটা ছবিটা আঁকবি, যে নোটসটা লেখানো আছে সেই নোটসটার সাথে এই অংশের ছবিটা শুধুমাত্র আঁকবি, ঠিক আছে? এই অংশের ছবিটা ক্লিয়ার? তুই এই অংশের ছবিটা এটা প্রয়োজন নেই, এটা তো আমি লিখে দিয়েছি, নোটসে আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের যে জায়গাটা আমি বললাম, এটা তোকে করতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা এখন করব, সেইটা হচ্ছে ওই নিউক্লিয়াসটা কী এমন জিনিস। ভালো করে শুন, ওই নিউক্লিয়াসটা কী এমন জিনিস, যে জিনিসটা ওই আলফা পার্টিকেলটাকে 180 ডিগ্রি বাউন্স ব্যাক করিয়ে দিচ্ছে, পুরো ঘুরিয়ে দিচ্ছে, কিছু আলফা পার্টিকেলকে এরকমভাবে সরিয়ে দিচ্ছে। এই 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 জিনিসটা কী জিনিস? এই নিউক্লিয়াস বাদ দিয়ে বাকি যে ইলেকট্রনের মোশনটা, সেই ইলেকট্রনের মোশনটা তো আমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছি, যেগুলো ভিডিওতে করা আছে অ্যাটমিক স্ট্রাকচারে, অ্যাটমিক স্পেকট্রাম পর্যন্ত, ঠিক আছে? এটা 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 তো পড়া হয়েছে, কিন্তু এই নিউক্লিয়াসটা তো পড়া হয়নি। নিউক্লিয়াসটা হচ্ছে সব থেকে শক্তিশালী, মহাবিশ্বের সব থেকে শক্তিশালী অংশ। পরমাণুর কেন্দ্রে যে অংশটা, মানে ওই 1,00,000 ভাগের মধ্যে 1 ভাগ অংশ জুড়ে মাত্র আছে, সেইটা হচ্ছে এত এনার্জি, এত এনার্জেটিক। এই পোর্শনটাকে নিয়ে আমাদের যে আলোচনা, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স। বুঝতে পেরেছিস তো? এবার দেখ, এই নিউক্লিয়ার ফিজিক্সের নিউক্লিয়ার ফিজিক্সের জায়গাটা আসার আগে প্রথমত একটা অ্যাটমকে যদি আমি অ্যাজ এ হোল একটা অ্যাটমকে আমি রিপ্রেজেন্ট করতে যাই, প্রথমত আমরা এই নিউক্লিয়াসের মধ্যে কী কী আছে দেখ। নিউক্লিয়াসের মধ্যে কী আছে? নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি, নিউক্লিয়াসের মধ্যে আছে কি? প্রোটন আর নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন এগুলো স্টেবল পার্টিকেল, বুঝলি? সব সময়তেই প্রোটন আর নিউট্রন আছে। এবং এটাও পরবর্তী সময়তে এটা পড়বি যে এখন প্রোটন আর নিউট্রন মানে এরকমভাবে কোনো ডিস্টিংগুইশ করা যায় না, জানিস তো? মনে করে এরকমভাবে নিউক্লিয়াস আছে, তো নিউক্লিয়াসের মধ্যে এরকম প্রোটন আছে, এরকম নিউট্রন আছে, যে এইটা যদি দেখা যেত সম্ভব হতো যে এইটা প্রোটন, এটা নিউট্রন, এরকমভাবে ডিস্টিংগুইশ, এরকমভাবে আলাদা করা যায় না। কারণ প্রোটন নিউট্রন, নিউট্রন প্রোটন সবসময় নিজের অবস্থার পরিবর্তন করে। প্রোটন নিউট্রন, নিউট্রন প্রোটনে কনভার্সন ঘটে, চেঞ্জ ঘটে। যে এই জিনিসটাই প্রোটনও সবসময় প্রোটনেই আছে এরকম নয়, কিছু একটা এক্সচেঞ্জ করে। যে এক্সচেঞ্জিং পার্টিকেলটা সেটা হচ্ছে মেসন্স পার্টিকেল, পরে আছে তো মেসন্স পার্টিকেলের কনসেপ্ট। ওই মেসন পার্টিকেল এক্সচেঞ্জ করে প্রোটন নিউট্রনে, নিউট্রন প্রোটনে কনভার্ট হতে পারে। এবং কনভার্ট হয় বলেই এই প্রোটন প্রোটনের মধ্যে কোনো বিকর্ষণ বল কাজ করে, কারণ একটা উচ্চ আকর্ষণ বল কাজ করছে, তো এত শক্তিশালী, এখানে এত জমাট হয়ে আছে এই জায়গাটায়, এত 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 জমাট হয়ে আছে। এটা ডেনসিটি অ্যাকচুয়ালি, মানে তোর আমাদের যেটা ওয়াটারের ডেনসিটি, জলের ডেনসিটির তুলনায় 10⁻15 টাইমস বেশি, জলের ঘনত্বের তুলনায়। আমরা ক্যালকুলেট করবো, এখনই দেখাচ্ছি। তো যাই হোক, এইগুলো হচ্ছে স্টেবল পার্টিকেল। তাও ধরেছি এটা স্টেবল পার্টিকেল, ওরা আছেই, নিউট্রন প্রোটন আছেই। কিন্তু এই স্টেবল পার্টিকেল ছাড়াও প্রচুর আনস্টেবল পার্টিকেলস আছে। সেই আনস্টেবল পার্টিকেলসগুলোর প্রচুর নাম আছে, বিভিন্ন আনস্টেবল পার্টিকেল, ক্যাসকেড, হাইপারন, মেসন্স, নিয়ন্স, বিভিন্ন রকম পার্টিকেলস আছে। কীরকমভাবে এই পার্টিকেলগুলো ইনভেনশন হয়েছে, অ্যাকচুয়ালি এই নিউক্লিয়াসটা এত উচ্চ শক্তি সম্পন্ন অংশ যে E=mc², এই সমীকরণটা অনুযায়ী ই পরিমাণ শক্তি এম ভরে রূপান্তরিত হতে পারে, আবার এম পরিমাণ ভর ই শক্তিতে রূপান্তরিত হতে পারে। তো এটা এত শক্তি নিউক্লিয়াসটার, যে নিউক্লিয়াসের কোনোরকমভাবে নিউক্লিয়াস যদি বিভাজন হয় বা নিউক্লিয়াস সংযোগ হয়, কোনোরকমভাবে নিউক্লিয়াসটা যদি কোনোরকমভাবে এফেক্টেড হয়, তখন যে শক্তিটা রূপান্তর ঘটে না, সেই শক্তিটা কি হয়, একটা পার্টিকেল তৈরি করে দেয়। যে কোনো একটা ধরনের একটা পার্টিকেল তৈরি করে দেয়। এবং এই ধরনের পার্টিকেলগুলো কী করে, আমাদের ইউনিভার্সে তো থ্রু আউট পুরো ইউনিভার্সে কী হচ্ছে, নিউক্লিয় বিক্রিয়া হচ্ছে। সমস্ত কিছু স্টার্স, বল, ব্ল্যাক হোলস, হোয়াইট হোলস, যা জায়গায় আছে সব জায়গায় নিউক্লিয়। এবং এই নিউক্লিয় বিক্রিয়ার ফলে এই ধরনের যে পার্টিকেলগুলো, সেই পার্টিকেলগুলো দে অল আর ফ্লোটিং থ্রু আউট ইউনিভার্স। মানে এটা যদি আমি পৃথিবী ধরি, পৃথিবীর চারিদিকে এটা যদি আমি অ্যাটমসফিয়ার ধরি, অ্যাটমসফিয়ারের বাইরে রেস্ট অফ দ্য অ্যাটমসফিয়ার যদি ইউনিভার্স ধরি, তাহলে ওই পার্টিকেলগুলো এরকম করে ভেসে বেড়াচ্ছে চারদিকে। আর এইগুলো যখন পৃথিবীর আকর্ষণ ক্ষমতার মধ্যে আসছে, ওই অ্যাটমসফিয়ারের মধ্যে আসছে, মানে আকর্ষণ ক্ষমতার মধ্যে আসছে, তখন কী হচ্ছে, তখন তারা পৃথিবীর দিকে ছুটে আসে। আর ওই পার্টিকেলগুলোর প্রপার্টি স্টাডি করে করে বিভিন্ন ধরনের ওই কণাগুলো ইনভেনশন হয়েছে। এবং এই পার্টিকেলগুলো কিন্তু আনস্টেবল পার্টিকেল, সব নিউক্লিয়াসের মধ্যে সব সময়তে যে দেখা যাবে সেটা কিন্তু নয়। এবং এই পার্টিকেলগুলো আমাদের সিলেবাসে নেই। এই পার্টিকেলগুলোকে নিয়ে ফিজিক্সের একটা আলাদা অধ্যায় করা হয়েছে, আলাদা অংশ করা হয়েছে, যেটাকে বলা হয় পার্টিকেল ফিজিক্স।
বুঝতে পেরেছিস তো? কিন্তু আনস্টেবল পার্টিকেলগুলোর প্রপার্টি, এই আনস্টেবল পার্টিকেল যে পার্টিকেলসগুলো ক্যাসকেড, হাইপারন, নিউরনস, আমি ওই মেসন্স যেগুলো বলছি, এগুলোর আমাদের এইখানে এগুলোর প্রপার্টি নিয়ে আমাদের সিলেবাসে নেই, এগুলো নিয়ে আমার পড়ারও দরকার নেই, আমার স্টেবল পার্টিকেলগুলো নিয়েই গল্প। তাহলে স্টেবল পার্টিকেল কী কী? নিউট্রন, প্রোটন, আর বাইরে আছে ইলেকট্রন। ঠিক আছে? তাই একটা নিউক্লিয়াসকে বোঝানোর জন্য, জানিস তো, একটা নিউক্লিয়াসকে বোঝানোর জন্য এইরকমভাবে, একটা নিউক্লিয়াস মানে একটা অ্যাটমকে বোঝানোর জন্য এরকমভাবে বোঝানো হয় যে কোনো কিছুর ক্ষেত্রে। এক্স মে বি হিলিয়াম, এক্স মে বি কার্বন, এক্স মে বি অক্সিজেন, এক্স মে বি নাইট্রোজেন, যে কোনো কিছু অ্যাটমের ক্ষেত্রে। তো এখানে কনটা কি জানিস? জেডটাকে কি বলা হয়? নাম্বার অফ প্রোটন। এটাকে কি বলা হয়? সরি, এটাকে বলা হয় মাস নাম্বার। মাস নাম্বার মানে কি? প্রোটন প্লাস নিউটন। তাহলে এ মাইনাস জেডটা কি? এ মাইনাস জেডটা হচ্ছে কি হয়ে গেল? নাম্বার অফ নিউটন। তাই তো? এটা আমরা জানি। তাহলে একটা যে কোনো একটা অ্যাটমকে বোঝানোর জন্য এরকমভাবে প্রোটন, নিউট্রন আর আমাদের মাস নাম্বার, এ হচ্ছে মাস নাম্বার দিয়ে বোঝানো হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে স্টেবল পার্টিকেলের ফরমেশন। তো এই স্টেবল পার্টিকেলগুলোর বিভিন্নতা হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। স্টেবল পার্টিকেলগুলোর মানগুলো বিভিন্ন রকম হতে পারে। এই স্টেবল পার্টিকেলের মানগুলো বিভিন্ন রকম হওয়ার ভিন্নতা অনুসারে এই অ্যাটমসগুলোকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আইসোটোপ, আইসোটোন আর আইসোবার। এগুলো পড়বেন না, এগুলো আগের জিনিস। আইসোটোপ কোনটাকে বলে? আইসোটোপ যদি হয় তাহলে সেখানে কোন নাম্বারটা ইকুয়াল হয়? আইসোটোপের ক্ষেত্রে মাস নাম্বার, না সরি, আইসোটোপের ক্ষেত্রে প্রোটন নাম্বার যদি ইকুয়াল হয়, জেড নাম্বার যদি ইকুয়াল হয়, তখন সেটা হচ্ছে আইসোটোপ। আর আইসোটোন কোনটা? যদি নিউটন নাম্বার ইকুয়াল হয়। আর আইসোবার হচ্ছে যেখানে মাস নাম্বার ইকুয়াল হয়। ঠিক আছে? তো আইসোটোপ কাকে বলে, আইসোটোন কাকে বলে, আইসোবার কাকে বলে, এগুলোর এক্সাম্পলসগুলো লিখে নিবি। সরি, হয় এক্সাম্পলও লিখে নিবি, আর আমাদের ইয়েগুলোও লিখে নিবি, ডেফিনেশনসগুলো লিখে নিবি। আইসোটোপ, আইসোটোন, আইসোবার্স কাকে বলে, এগুলো এখন আর পড়বে না। ঠিক আছে? তো আমরা যেটা এই জায়গাটাতে মেনলি যখন যেটা পড়ব, সেটা হচ্ছে অ্যাবাউট দ্য সাইজ অফ নিউক্লিয়াস। নিউক্লিয়াসের সাইজ কীরকম। ঠিক আছে? এই নিউক্লিয়াসের সাইজটাও অনেক কমপ্লিকেটেড, বুঝলি? নিউক্লিয়াসের সাইজ সম্বন্ধে, নিউক্লিয়াসটা দেখতে কীরকম, নিউক্লিয়াসটা দেখতে কীরকম, নিউক্লিয়াসটা প্রথমে ধরা হচ্ছে, নিউক্লিয়াসটা হচ্ছে একটা স্ফেরিক্যাল, মানে হচ্ছে গোলীয়। অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের সাইজটা নিয়েও অনেক কমপ্লিকেসি আছে, বুঝলি? প্রথমত নিউক্লিয়াসটাকে স্ফেরিক্যাল ধরা হয়েছিল, তারপর নিউক্লিয়াসের স্ফেরিক্যাল ড্রপটার মধ্যে, এই স্ফেরিক্যাল মডেলটার মধ্যে কিছু ড্রব্যাকস ছিল, কিছু লিমিটেশন ছিল, সেটাকে ওভারকাম মানে সেটাকে মানে মডিফিকেশন করা হয়েছিল বাই লিকুইড ড্রপ মডেল। নিউক্লিয়াসটাকে ধরা হয়েছিল একটা তরল বিন্দুর মতো। তরল বিন্দু তো আর স্ফেরিক্যাল হয় না, পুরো স্ফেরিক্যাল হয় কি? একটু চ্যাপ্টা মতন হয়, একটু থ্যাপড়া মতন হয় না, এরকম ধরনের। তো এইটা ধরা হয়েছিল। তারপরে এটার থেকে হয়েছিল নিউক্লিয়াসের সেল মডেল। তো আমাদের এগুলো সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে স্ফেরিক্যাল। আমরা যেটা কনসিডার করবো যে নিউক্লিয়াসটা হচ্ছে একটু গোল মতো দেখতে কোনো একটা জিনিস। ঠিক আছে? বলের মতন। তাহলে গোল মতো দেখতে যদি কোনো একটা জিনিস হয়, তুই ভাব, এটা যদি রেডিয়াস মনে কর আর হয়, এইখানে যে স্টেবল পার্টিকেলসগুলো আছে, সেই স্টেবল পার্টিকেলগুলো কে? প্রোটন আর নিউট্রন। বাকি আরও আদার্স পার্টিকেলস থাকতে পারে, কিন্তু সেগুলো এনার্জি ফর্মে আছে। ওই এনার্জিটা পার্টিকেলে চেঞ্জ হতে পারে, পার্টিকেলটা এনার্জি ফর্মে চেঞ্জ হতে পারে, কিন্তু মেন পার্টিকেল হচ্ছে, মাস নাম্বার হচ্ছে নিউটন নাম্বার প্লাস প্রোটন নাম্বার। এইটাকে বলা হয়, মানে এই যে নিউটন আর প্রোটন, এই যে মানে যে সমস্ত পার্টিকেলগুলো এই নিউক্লিয়াসের মধ্যে আছে, তাদেরকে বলা হয় নিউক্লিয়ন্স। নিউক্লিয়াসের মধ্যে যে পার্টিকেলসগুলো থাকে, দে আর কল্ড নিউক্লিয়ন্স। তাহলে আমরা স্টেবল পার্টিকেল বলতে, আমরা নিউক্লিয়ন্স বলতে আমরা কী বুঝি? নিউটনকে আর প্রোটনকে। তাহলে তুই ভাব, মনে কর এইখানে এটা তো খুব কম্প্যাক্ট ফর্মে আছে, খুব এত স্ট্রংলি মনে কর অ্যাট্রাকশনাল ফোর্স। তাহলে এটার ভলিউম যেটা হবে 4/3 পাই আর কিউব, এটা আমি বলতে পারি প্রপোর্শনাল টু মাস নাম্বার হবে। কারণ যদি মনে কর মাস নাম্বার 10টা হয়, তাহলে ও যতটুকু জায়গা নেবে, মাস নাম্বার যদি 100টা হয়, তাহলে জায়গা বেশি নেবে, মানে তার ভলিউমটাও বেশি হয়ে যাবে। তাহলে আর রেডিয়াসের একটা স্ফেরিক্যাল ধরছি আমি, গোলীয় ধরছি। তাহলে গোলীয় ধরা মানে আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব। গোলকের আয়তন কত হয়? তাহলে এটা প্রপোর্শনাল টু আমি কি লিখতে পারি? এ। তাহলে প্রপোর্শনাল টু যদি এ হয়, তাহলে আর প্রপোর্শনাল টু আমি লিখতে পারি a⁻⁴, কারণ 4/3 পাই তো কনস্ট্যান্ট। তাহলে আর প্রপোর্শনাল টু এই প্রপোর্শনাল কনস্ট্যান্টটাকে বলা হয় R0। বুঝতে পেরেছিস? R0 আমি ধরে নিচ্ছি, যে কোনো কিছু কনস্ট্যান্ট ধরা হতে পারে। এই R0-এর ভ্যালুটা অ্যাকচুয়ালি হয় 1.2 থেকে 1.7 × 10⁻⁻15 মিটার। এটা হয় এই 10⁻⁻15 মিটার, এটাকে বলা হয় ফার্মি মিটার। এটার 10⁻⁻15 মিটারটাকে মানে ফার্মি মিটার সমান 10⁻⁻15 মিটার। ঠিক আছে? তো এইটা হচ্ছে আর আর নটের মধ্যে রিলেশন। এরপরে দেখ,
যদি মনে করো আমি নিউক্লিয়াসটা ডেনসিটি বের করতে চাই, অর্থাৎ ঘনত্ব যদি বের করতে চাই, তুই একটু ভালো করে ভাবতো ঘনত্ব কী করবো আমি। ঘনত্ব আমরা কি জানি, ভর ডিভাইডেড বাই আয়তন, এটাকেই তো ঘনত্ব বলে। তো ভর আমি কি বলবো, ভর হচ্ছে, দেখ এটার মাস নাম্বার হচ্ছে এ, ভর সংখ্যা হচ্ছে এ। এক একটা নিউক্লিয়ন্সের মানে নিউটনের ভর আর প্রোটনের ভর অলমোস্ট সমান, বুঝলি, অলমোস্ট সমান, একই লয়। নিউটনের ভরটা সম্ভবত, প্রোটনের ভরটা হচ্ছে ইলেকট্রনের ভরের 1836 আর এটা 1839 এরকম কিছু বটে, মানে খুব কম ডিফারেন্স। মানে এটাকে অলমোস্ট নিয়ার ইকুয়াল টু সমান, এটাকে মাস অফ নিউক্লিয়ন্স আমি এম ধরে নিচ্ছি, একদম এক্সাক্ট হবে না কিন্তু প্রায় অলমোস্ট সমান হবে। ঠিক আছে, তো এটা যদি আমি বসিয়ে দিই, দেখ আমি এই পুরো ভরটাকে আমি বলতে পারি যে যতগুলো নিউটন প্রোটন আছে আর একটা নিউটন বা আর একটা প্রোটনের ভর এ ইন্টু এম লিখতে পারি, ডিভাইডেড বাই এর ভলিউমটা কত হবে, 4/3 পাই আর কিউব। আর কিউব মানে কি, আর কিউব মানে হচ্ছে আর নট কিউব ডিভাইড ইন্টু এ হয়ে যাবে। আর কিউব মানে তো এটার কিউব করা মানে কি, এটার কিউব করা মানেই তো আর নট ইন্টু এ হয়ে যাবে, নাই তাই তো? তাহলে আর নট ইন্টু এ হয়ে যাবে। দেখ এই পুরোটাই কনস্ট্যান্ট, এ কেটে গেলে এই পুরোটাই কনস্ট্যান্ট। এটা হচ্ছে মাস অফ প্রোটনেই বসা বা মাস অফ নিউটনেই বসা, খুব বেশি এফেক্ট পড়বে না। তো এই পুরো ভ্যালুটা যদি আমি বসাই, তাহলে এটা নিয়ার ইকুয়াল টু এটার ভ্যালুটা হয় 2.39 ইন্টু 10⁻17 কেজি পার মিটার কিউব। ভুল বলেছিলাম আমি, 2.39 ইন্টু 10⁻17 কেজি পার মিটার কিউব। জলের ঘনত্ব কত হয়, জলের ঘনত্ব হচ্ছে 10⁻3 কেজি পার মিটার কিউব। তাহলে তুই ভাব, জলের ঘনত্ব হচ্ছে, ওয়াটারের ঘনত্ব হচ্ছে, ওয়াটারের ডেনসিটি হচ্ছে এটা, তাহলে নিউক্লিয়াসের ঘনত্ব হচ্ছে এটা, তাহলে কত গুণ বেশি হচ্ছে, 10⁻17 মানে 10⁻14 টাইমস। জলের ঘনত্বের থেকে নিউক্লিয়াসের ঘনত্ব 10⁻14 টাইমস বেশি, 10⁻14, 10⁻14 মানে 10-এর উপরে 14টা শূন্য। তুমি বলতেই লাগবে কত কত লাখ, কত কোটি, কত কিছু, মানে এত ঘনত্বের, এত ডেনসিটির কোনো একটা বডি নিউক্লিয়াস, এত হাই ডেনসিটির বডি কোনো কিছু নেই আর। ঠিক আছে, হাই ডেনসিটির মানে কি, এর ভরও অনেক বেশি, ডেনসিটি বেশি মানে কি, মাসও অনেক বেশি। তো এই রিলেশনসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মানে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দ্য নিউক্লিয়াস এই রিলেশনটা ইম্পর্টেন্ট, এই ডেনসিটিটা ইম্পর্টেন্ট। আইসোটোপ, আইসোটোন, আইসোপার্স সেগুলো আমার নোটসের মধ্যেও লেখা আছে, ওই নোটসের পিডিএফটা এখন থেকে লিখে নিবি। ডেফিনেশনসগুলো ওগুলো অতটা ফ্যাক্টর নয়, কিন্তু এই রিলেশনসগুলো থেকে ম্যাথামেটিক্যাল কোশ্চেন্স বা এই রিলেশনসগুলো এস্টাবলিশ করতেও মেবি পড়তে পারে। বুঝতে পেরেছিস তো? এটা হচ্ছে অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ দ্য নিউক্লিয়াস। ঠিক আছে, এর পরের অংশটাতে আমাদেরকে মেনলি যেটা পড়তে হবে, যে এটা তো স্ট্রাকচার অফ দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে তো এই নিউটন আর প্রোটনগুলো এত বেশি অ্যাট্রাকশনাল ফোর্স দিয়ে, এত উচ্চ আকর্ষণ বল দিয়ে আবদ্ধ আছে, কিন্তু হোয়াট ইজ দ্য সোর্স অফ দিস অ্যাট্রাকশনাল ফোর্স? এত যে বন্ধন শক্তি, এত যে উচ্চ বন্ধন শক্তি, এই উচ্চ বন্ধন শক্তির উৎসটা কোথার থেকে পাচ্ছে, কোথার থেকে এত শক্তিও, এই শক্তিটা পাচ্ছে কোথার থেকে, এটা হচ্ছে E=mc² থেকে। E=mc² থেকে এই শক্তিটা পাচ্ছে কিভাবে, E=mc² থেকে এই ভরটা কিভাবে শক্তিতে রূপান্তরিত হচ্ছে, ওই শক্তির পরিমাণটা কত, এইটা হচ্ছে অ্যাবাউট দ্য নিউক্লিয়াস বাইন্ডিং এনার্জি। বুঝতে পেরেছিস তো? এই এতটা পর্যন্ত যেটা বললাম, এটা হচ্ছে অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ দ্য নিউক্লিয়াস। স্ট্রাকচার অফ দ্য নিউক্লিয়াসের মধ্যে আরও অনেক জায়গায় আছে, কিন্তু আমাদের সিলেবাসে মেনলি তুই এইটুকু পর্যন্ত পড়বি আপাতত, তাহলেই হবে। এই দুটো অংশ পড়বি। এরপরে আমরা যেটা পরের ভিডিওটায় যেটা করব, সেটা হচ্ছে অ্যাবাউট দ্য বাইন্ডিং এনার্জি অফ দ্য নিউক্লিয়াস, বন্ধন শক্তি। ওটাও ইম্পর্টেন্ট, নিউক্লিয় বন্ধন শক্তিটা। তো নিউক্লিয়ার বন্ধন শক্তিটা পরের ভিডিওটাই করব, ঠিক আছে?